জয়েন হোক। লাইভটা শেয়ার করে দিই। সাথে যখন অন হবে তখন একটা ভিডিও করে নেব। তখন ভিডিওটাও শুরু করবো। আমাদের কথা মতো আমরা 11টার সময় চলে এসেছি। আস্তে আস্তে লোকেরা জয়েন হোক, তারপরে আমরা শুরু করব। আমরা একটু ওয়েট করছি যাতে আমরা যখন শুরু করি সেই সময় যাতে ম্যাক্সিমাম পপুলেশন থাকে। আমরা আর 1-2 মিনিট ওয়েট করবো, 1-2 মিনিটের মধ্যে আমরা শুরু করবো। আমরা কিছু আমাদের এভরিডে কাজের যে আমরা কোয়েশ্চেনগুলোর সম্মুখীন হই, আমরা সেরকম কয়েকটা কোয়েশ্চেনকে শর্টলিস্ট করেছি। আজকে আমরা সেই কোয়েশ্চেনগুলো নিয়েই আলোচনা করব। নমস্কার, আমি চন্দ্রিমা ভট্টাচার্য, অডিওলজিস্ট আর স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। আমার সাথে আছেন আজকে শান্তনু মুখার্জি, উনি অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। শান্তনু, আপনি যদি আপনার ব্যাপারে কিছু বলেন। নমস্কার, আমার নাম শান্তনু মুখার্জি। পেশায় আমি একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। গত 12 বছর ধরে আমি ফিল্ডে আছি। তো আজকে যে কারণে আমরা এই ফেসবুক লাইভটা করছি সেটা হচ্ছে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। টুডে ইজ 2nd এপ্রিল। 2008 সালে ইউনাইটেড নেশনস প্রথম এই ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডেটাকে সিম্বলাইজ করেছিল। তার কারণ একটা ইনক্রিজিং পপুলেশন অটিজমের সাথে সাথে ওরাও অ্যাওয়ার হচ্ছিল যে এই বিষয়টা সম্পর্কে সবার একটু জানা উচিত। তো সেই উপলক্ষে আজকে আমরা জড়ো হয়েছি। তো আজকে এই লাইভের বেসিক উদ্দেশ্য হচ্ছে একদম মা বাবারা, সমাজের প্রত্যন্ত সমস্ত লোক যারা অটিজম সম্পর্কে হয়তো শুধু শব্দটা শুনেছেন কিন্তু সম্পূর্ণ ধারণা তাদের এখনো নেই, তারা যদি আমাদের এই লাইভ থেকে সামান্যতম কিছুটা শেখেন, বোঝেন এবং অবহিত হন, তাহলে আমাদের প্রচেষ্টা সফল হবে বলে আমরা মনে করব। তো আজকে আমরা যেভাবে প্ল্যান করেছি লাইভটা, সেটা হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য, উনি একজন পেশাগতভাবে স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। তো উনি আমাকে কিছু প্রশ্ন করবেন এবং আমিও ওনাকে কিছু প্রশ্ন করব। এটি একটি আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম ইনফরমেশন যাতে আমাদের ভিউয়ারের কাছে পৌঁছায়। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারাও করতে পারেন, আমরা সেটাকেও অ্যাড্রেস করব। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, অনেকের কাছে এটা এই শব্দটা জানা শব্দ, অনেকের কাছে শুধু শোনা শব্দ, অনেকের কাছে অজানা শব্দ। তো আমরা যদি একটু জানতে পারি যে অটিজম মানে কি। অটিজম, আমি যদি কপি বুক যাই, ইটস এ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এবার নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার কাকে বলছে না, একটি বাচ্চা যখন ছোট থেকে বড় হয় তার অনেকগুলো ডেভেলপমেন্ট হয়। তার মধ্যে একটা প্রধান ডেভেলপমেন্টের নাম হচ্ছে সামাজিক ডেভেলপমেন্ট অর সোশ্যাল ডেভেলপমেন্ট। তো লাস্ট অফ দি অটিজমের যেটা ডেফিনেশন, যেটা DSM-5 লাস্ট বলছে, সেটা খুব সোজা ভাবে বললে অটিজম দুটো জিনিসের উপর দাঁড়িয়ে। এক, যাদের সামাজিক ভাব, সামাজিক কমিউনিকেশন, সামাজিক সোশ্যাল রেসিপ্রোকেশন, যে লোকে কিছু বললে উল্টো দিক থেকে আমাকে কিভাবে রিয়্যাক্ট করতে হয়, সেটা ভাষা হোক, সেটা আমার দেখা হোক, সেটা চোখের দিকে তাকানো হোক, আমি কিভাবে বিহেভ করছি সামাজিকভাবে, এটার একটা সমস্যা। এবং 2 নম্বর হচ্ছে
যাদের রেস্ট্রিক্টেড এবং রিপিটেটিভ বিহেভিয়ার অথবা পছন্দ আছে। এই দুটো যাদের মধ্যে বর্তমান, তাদেরকে বর্তমানে অটিস্টিক বলা হয়। অটিজম একটা অনেক বড় শব্দ, অটিজম একটা অনেক বড় শব্দ। ডেফিনেশন ওয়াইজ এই দুটো সমস্যাকে ধরা হয়েছে, কিন্তু এটা একটা আমব্রেলা টার্ম, এর মধ্যে অনেক কিছু পড়ে, অনেক রকমের সমস্যা অটিজমের মধ্যে পড়ে। এমন কোন লোক যে আপনার সাথে ছোট থেকে বড় হয়েছেন, যাকে আপনার দেখে মনে হবে যে সামাজিকভাবে না আমার সাথে কোনোদিন মেশেনি, কিন্তু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সেও অটিস্টিক হতে পারে। আবার যে কিছুই পারে না, একদম স্পেশাল স্কুলে যাচ্ছে এবং মা বাবা দেখছেন তাকে নিয়ে বয়স্ক হয়ে গেছে, একটি ছেলেকে নিয়ে ঘুরছে, তিনিও অটিস্টিক হতে পারে। তো এটা একটা অনেক বড় একটা একটা জায়গা। তো আমরা এটা সম্পর্কে আরো কিছু বিশদ আলোচনা করব। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, হোয়াট শুড বি দ্য ফার্স্ট আর্লি সাইনস অফ অটিজম আপনার মনে হয়? আর্লি সাইন্স অফ অটিজমের মধ্যে আমরা যেটা শুরুতেই আমাদের কানে আসে বা আমরা শুনি, সেটা হচ্ছে 1.5 থেকে 2 বছরের বাচ্চার যখন বয়স থাকে, তখন আমরা খুব কমন কথা শুনি যে নাম ধরে ডাকলে রেসপন্ড করে না, বা আই কন্ট্যাক্ট করে না, পুয়ার বা খুব লিমিটেড আই কন্ট্যাক্ট, বা ব্যাবলিং করে না। 6 মান্থস 8 মান্থসে যেটা নর্মালি বাচ্চাদের ব্যাবলিং শুরু হয়, সেই ব্যাবলিংটা করে না। তারপরে কোনো ইনস্ট্রাকশন দিলে 1-1.5 বছরের বাচ্চারা যে ইনস্ট্রাকশনগুলো ফলো করে, যে জুতোটা নিয়ে আয়, বা লাইটটা অফ করে দে, বা বলটা নিয়ে এসো, বা এটা বাবাকে দাও, 1-1.5 বছর থেকে বাচ্চাদের এই কমান্ড ফলোইং গুলো শুরু হয়ে যায়। তো এইগুলো ফলো করছে না। তো এইগুলো কিছু কিছু সাইন্স যেগুলো আমরা সচরাচর আর্লি সাইন্স বলে ধরি, অ্যান্ড এটাই যখন আস্তে আস্তে এভিডেন্ট হতে শুরু করে, তখনই আমরা এর ইন্টারভেনশন বা অ্যাসেসমেন্ট বা ম্যানেজমেন্ট এগুলো আমরা শুরু করে থাকি। তো আমার কাছে আর একটা প্রশ্ন আছে, যে ইনসিডেন্সের এই যে ব্যাপারটা, যে আজ থেকে 10-15 বছর আগেও এত কিন্তু আমরা অটিজম শুনতাম না। মানে আজকাল আমরা 10টা বাচ্চার মধ্যে 8টা বাচ্চা দেখি যার অটিস্টিক ফিচার্স আছে, বা যারা ডায়াগনোজড হয়ে আসছে আমাদের কাছে উইথ মাইল্ড টু মডারেট অর সিভিয়ার অটিজম। তো এই এত ফ্রিকোয়েন্সি হাই বা এত ইনসিডেন্স এরকম কেন হয়েছে ইন লাস্ট আ ডেকেড? এইটা না একটা জ্বলন্ত প্রশ্ন। এটা আমরা প্রচুর এই প্রশ্নটার সম্মুখীন হই। কারেন্টলি মোটামুটি আমি যদি বলি, রিসেন্ট স্টাডিতে প্রত্যেক 68 থেকে 70 জনের মধ্যে একটি বাচ্চার ভারতবর্ষে অটিজম হচ্ছে। এটা হচ্ছে কারেন্ট রেট। এবার কেন হচ্ছে, আগে হতো না কিন্তু এখন হচ্ছে, এটার উত্তর যেন আমাদের নিজেদের মধ্যে কোথাও আছে। খুব খুব স্পষ্টভাবে বলি, লাস্ট আমরা কবেকার কোনো রিলেটিভের বাড়ি গেছি, কোথাও বেড়াতে গেলে, আমি যখন ছোট ছিলাম, আমি খুব ফ্রেন্ডলি হোমলি অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছি। ভিউয়ার্সরা যদি কেউ দেখেন, আমি খুব এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। তখন আমি প্রায় দেখতাম অমুক কাকু এসছে কলকাতা ইন্টারভিউ দিতে, এসে আমাদের বাড়িতে থেকেছে। তারপরের সপ্তাহে অমুক দাদু আসছেন, তারপরের সপ্তাহে অমুক দাদা আসছেন, এটসেট্রা এটসেট্রা। আজকাল যখন কারোর বাড়িতে কোনো রিলেটিভ যায়, তারা খুব বিরক্ত হয়, আর এরাও যেতে চায় না। যে কোথাও একটা সামাজিক বন্ধন না, কোথাও একটা কমে যাচ্ছে। বাসে উঠে পাশের লোককে যদি কেউ জিজ্ঞেস করে দাদা কোথায় নামবেন, সবাই ভাবে গায়ে পড়ে যাচ্ছে। এখন কি, আমি তো দেখি যে 10 জন যদি রাস্তায় হাঁটা চলা করছেন, বাসে, ট্রামে, ট্রেনে, ট্যাক্সিতে, তার মধ্যে 7 জনের হাতে মোবাইল এবং কনস্ট্যান্ট ওইটার মধ্যে ঢুকে আছে। শুধু বাসে ট্রামে না, বাড়িতেও আমি এরকম লোককে চিনি যারা বাড়িতে যতক্ষণ থাকে কাজ ছাড়া বাকি সবসময় মোবাইল দেখে। তো এখন ভবিষ্যৎ দ্য পয়েন্ট ইজ, মানুষের সোশ্যাল কানেকশন কমছে। হ্যাঁ, এবার এটা কারণ না, এটা অটিজমের কারণ না, কিন্তু এটা কোথাও একটা এটা একটা স্টিমুলেটর বলা যায়। মোস্টলি অটিজম কিন্তু হেরিডিটারি, মোস্টলি জেনেটিক ব্যাপারটা। কারোর একটা জিন ছিল,
তারপরের জেনারেশন দেখালো না, F2 F1 F2 তে F3 তে দেখিয়ে দিল, দেখাতেই পারে। তো ইটস ভেরি হার্ড যে মানে বলা যে কারণটা কি, কিন্তু এর উত্তরটা না আমাদের নিজেদের এই সমাজের মধ্যেই আছে কোথাও একটা। মানুষের সাথে মানুষের কানেকশন কমে গেছে, আরো চাই, ভালো জামা চাই, ভালো গাড়ি চাই, করতে গিয়ে বেশি চাকরি, মা চাকরি, বাবা চাকরি, দাদা চাকরি, যে যে আছে সবাই চাকরি, বাড়িতে একটি লোক, কাজের লোক, তিনি রেসপন্সিবল, বাচ্চাটির ধাক্কা যেন না লাগে মাথায়, গোটা দিন ছেলেকে ভালো করে খাওয়াচ্ছেন, ফোন দেখাচ্ছেন এবং ছেলে নিজের মতো খেলে বেড়াচ্ছে, সেই দিদি নিজের মতো কিছু একটা করছেন। কিছু দিদি আছেন যিনি প্রচন্ড রেসপন্সিবল, কিছু কেয়ার গিভার, আমি তাদেরকে বলছি না, কিন্তু মোস্টলি আমার কাছে যারা আসে তাদের কাছে এই কমপ্লেনটা আমার কাছে প্রচুর। অতএব মানে কেন হচ্ছে এর উত্তর নেই, কিন্তু যদি এটাকে ঠিক করতে হয় আমাদের নিজেদের সোশ্যাল কানেকশনটা কোথাও একটা বোধহয় বাড়তে হবে। এছাড়াও আরো অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো এখন এই সময় আলোচনা করা সম্ভব নয়, তবে আমার মনে হয় এইটাকে আমি হাইলাইট করলাম আজকের এই অটিজম অ্যাওয়ারনেস ডে। হ্যাঁ, তো এই যে আপনি যে স্ক্রিন টাইমটা বললেন, এটা আজকাল যদি আপনি লক্ষ্য করেন না, ম্যাক্সিমাম সব পেডিয়াট্রিশিয়ান বলুন, সাইকোলজিস্ট বলুন, বা যে কোনো ফ্যামিলি ডক্টর বলুন, যদি এরকম কোনো কমপ্লেন নিয়ে মা বাবারা যায় যে আমার বাচ্চা কথা বলছে না, 2 বছর হয়ে গেছে, 2.5 বছর হয়ে গেছে, কিন্তু স্পিচ আসছে না, তো যেটা প্রথম রেকটিফিকেশন করা হয় বা ম্যানেজ করা হয় সেটা হচ্ছে প্রথম প্রশ্ন যে আপনার বাচ্চা কি ফোন দেখে বা টিভি দেখে, স্ক্রিন টাইম এক্সপোজার কি খুব হাই, যদি হয় তাহলে ওগুলোকে কমানোর চেষ্টা করুন। তো এটা আমাদের থেরাপিতে বা ম্যানেজমেন্টে এটা কিরকম এফেক্ট করে স্ক্রিন টাইম অন চিলড্রেন উইথ অটিজম? এটা মানে এটা একটা প্রুভেন ফ্যাক্ট যে 2 বছরের আগে, 2 বছর ক্রনোলজিক্যালি 2 বছর বাচ্চার বয়সের আগে যদি কোনো বাচ্চাকে প্রবল পরিমাণে টিভি, মোবাইল এরকম ভার্চুয়াল জগতের সাথে খুব বেশি এক্সপোজ করা হয়, তাহলে ওরা নর্মাল কথা, আমাদের যে নর্মাল কথা সেগুলো না শুনতে চায় না, মানে সবসময় ওই সুরেলা একটা জগতের মধ্যেও বিচরণ করে। এটাকে একদম লোক ভার্চুয়াল অটিজম বলছে। সেই বাচ্চাটির শোনাটা কোথাও একটা ছোট থেকে খারাপ হয়ে গেল। এই যে শোনাটা ওর খারাপ হলো, এটার এফেক্ট কিন্তু গোটা জীবন আছে, এবং এটার কারণ কিন্তু এগেইন যেটা আমি আগেরটা বললাম, কারোর কাছে সময় নেই, এভরিবডি ইজ সো বিজি, সবার কাছে কারোর কাছে সময় নেই জীবনে বাচ্চার সাথে খেলা। এবং মানে ফ্র্যাঙ্কলি স্পোকেন, মানে আমি খুব খুব মানে 10টার মধ্যে 8টা ফ্যামিলিতে এই মোবাইলের ব্যবহার এবং মানে অতিরিক্ত মোবাইলের ব্যবহার। কিন্তু এখনকার যে যুগ, বাবা কাজ করছে, মা কাজ করছে, and ফোন ইজ দ্য অনলি থিং, মানে সবার হাতে থাকে, সবাই ইউজও করে, আর এমন নয় যে এটা আমরা জাস্ট ফর লাক্সারি ইউজ করছি, এটা এখন নেসেসিটি হয়ে গেছে। তো যদি বাচ্চা থাকে বাড়িতে, তো অ্যাভয়েড করা তো সম্ভব না। আমরা কিছুক্ষণ একটা প্লে টাইম বা একটা অ্যাক্টিভিটি টাইম সেট করলাম বাচ্চাদের সাথে, কিন্তু এই ফোন বাচ্চাদের সামনে ইউজ যতটা কম করা যায়, এটা কি করে সম্ভব? দেখুন, 2 বছরের আগে বাচ্চা যে খুব আপনার হাত থেকে এসে কেড়ে ফোন নিচ্ছে সেটা তো নয়। দয়া করে বাচ্চাকে নিজের থেকে ফোনটা দেবেন না, এবং ওকে একা রাখা চলবে না। মানে আপনি কাজ করুন, কিন্তু মাঝে মাঝে এসে ওর সাথে একটু একটা সোশ্যাল কানেকশন, একটা শেয়ার্ড স্ক্রিন টাইম বলে একটা কথা, কিন্তু 2 বছরের আগে কখনোই স্ক্রিন ভালো না। আর এখানে আমি একটা কথা আগের পয়েন্টে আমি বলতে চাই, যেটা আর্লি সায়েন্স বলছে, স্পেকট্রামের খুব আর্লি সায়েন্স হচ্ছে রিগ্রেশন, মানে সোশ্যাল রিগ্রেশন, এবং এই 1.5 থেকে 2 বছরের মধ্যে এই সময় বাচ্চাদের একটা যোগাযোগ ভাব কমে যাওয়া ইজ দ্য কমনেস্ট সাইন আমরা দেখি। মানে 10 জনের মধ্যে 4 জন এই সাইনটা বলে যে আগে না ওরা চোখের দিকে একটু তাকাতো, খেলতো, বাবা বাবা বলতো, এই 1.5-2 বছরের পর থেকে একটা কমে গেল। আর একটা কারণ আমি বলতে বাধ্য হচ্ছি, এখানে এত বড় একটা টপিক, তো দেখুন কোভিড এর একটা এফেক্ট কিন্তু আছে, যে যতই বলুন, মানে এই 2000 আজকে 25, 2021, এই মানে এই যে বাচ্চাটি তখন 1 বছর বয়স ছিল কোভিড এর সময়, 20-21-এ, হ্যাঁ,
এবার 20-21 যে বাচ্চাটির বয়স 1 বছর ছিল, তাকে তো তখন বন্ধ করে রাখা হলো। মা বাবার অ্যাংজাইটি হাই, সোশ্যাল অ্যাংজাইটি সবার হাই, কেউ কারোর বাড়ি যাচ্ছে না, তাদেরকে দেখানো হলো প্রচুর ফোন। সেই এফেক্টটা তো 2025-এ এসে তারা 3 বছর, যখন মা বাবারা ফিল করছেন যে আরে ছেলে তো আমার কথা বলছে না। তো এর একটা এফেক্ট কিন্তু কোথাও আছে, এটা অস্বীকার করার উপায় নেই। এবার যত দিন যাচ্ছে আমরা ভালোর দিকে গেলে ভালো, তো এই রিগ্রেশনের কথাটা কিন্তু মানে মাথায় রাখতেই হবে, আর মাথায় রাখার পরে পদক্ষেপগুলো করতে হবে, সেটা আমরা প্রশ্নের সাথে আসছি। আচ্ছা, তো আর্লি আইডেন্টিফিকেশনের সাথে আর্লি ম্যানেজমেন্ট বা ইন্টারভেনশনের কি রিলেশন? মানে এখানে কি কোনো এরকম কনসেপ্ট আছে যে যত আমরা আর্লি থেরাপি শুরু করব এর ইমপ্রুভমেন্ট বা ইন্টারভেনশনের চান্সেস হাই হয়ে যায়? সায়েন্সের পরে আমি পরের যে টপিকটা বলতে চাই সেটা হচ্ছে কোন কোন ফিচার্স গুলো আপনার দেখে মনে হবে যে আমার বাচ্চাটা যেন গোলমাল করছে। কারণ there is a difference between a language delay and autism. ল্যাঙ্গুয়েজ ডিলে আর অটিজমের মধ্যে তফাৎটা বুঝতে হবে। সমস্ত ল্যাঙ্গুয়েজ ডিলে কিন্তু অটিজম নয়। মানে মা বাবার মানে কনসিয়াসনেস থেকে ওটা যেন অ্যাংজাইটি না, এটাও একটা মাথায় রাখতে হবে যে বাচ্চা কেউ কম কথা বলতেই পারে, তার মানে সেই নয় তার অটিজম আছে। অটিজমের একটা পিওর একদম মানে প্রধান একটা সাইন হবে যে বারবার একই কাজ করবে, যেটা আমরা আগে বললাম, এবং কোথাও একটা কানেকশন তার কম হবে। কানেকশন বাই এনি মিন, মানে সে কথা বলতে চাইবে না, কথা শুনতে চাইবে না, কথা বুঝতে চাইবে না, চোখের দিকে তাকাবে না, অন্য বাচ্চার সাথে খেলবে না, কিছু অদ্ভুত মুভমেন্ট থাকে। মানে যখন বাচ্চা নিজের খেয়ালে থাকে ন্যাচারালি সে কিছু নিজস্ব মুভমেন্ট তৈরি করে যেগুলো তার ভালো লাগে। কেউ পা উঁচু করে হাঁটে, কেউ হাত পা গুলোকে নাড়ায়, কেউ চোখ পিটপিট করে, কেউ আর চোখে তাকায়, কেউ লাইট দেখতে খুব ভালোবাসে, কেউ বারবার সুইচ অন অ্যান্ড অফ অন অ্যান্ড অফ অন অ্যান্ড অফ করেই যাচ্ছে, কেউ পাখা দেখতে খুব ভালোবাসে, স্পেশালি পাখা যখন আসতে হয়েছে, কেউ চিবিয়ে খেতে চাইছে না, কেউ রাতে ঘুমাচ্ছে না। So there are plenty of 18 features. CARS বলে একটা টেস্ট হয়, চাইল্ডহুড অটিজম রেটিং স্কেল, যেটার মধ্যে এই ফিচার্স গুলো সম্পূর্ণরূপে আমরা অ্যাসেস করি। তবে এইগুলো বেসিক কিছু সমস্যা যেগুলো আমি মা বাবাদেরকে অবহিত করতে চাই যে এইগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনারা কোথাও একটুখানি মন দিন। এবার দেখুন, একটা দুটো ফিচার হওয়া মানে যে অটিজম সেটাও কিন্তু নয়, এটা কিন্তু বুঝতে হবে। সেটার জন্য একজন প্রফেশনাল হেল্প আপনি নিতে হবে, সেটার জন্য আপনাকে কারো কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে সেটা আমাদের পরের প্রশ্ন উনি আমাকে করেছেন। হ্যাঁ, তো আমার যেটা ছিল মানে আমি যেটা খুব ফেস করি সেটা হচ্ছে একটা ক্রিটিক্যাল পিরিয়ড। মানে এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট যে যত আর্লি আমরা ইন্টারভেনশন শুরু করব এর প্রগনোস্টিক চান্সেস হাই হয়ে যায়। অনেক মা বাবা এসে আমাকে এটাও বলে যে আমরা কি দেরি করে ফেললাম, আমাদের কি আসতে লেট হয়ে গেছে। তো এরকম যদি কেউ মানে কোনো রিকোয়ারমেন্ট আসে বা ইনকোয়ারি আসে তখন আপনি কি করে বুঝবেন? মানে অবশ্যই যত আর্লি তত ভালো, মানে সেটা তো বলাই বাহুল্য। যত তাড়াতাড়ি মা বাবা বুঝবেন তত তাড়াতাড়ি ব্যাপারটা শুরু হবে। এই যে আমি কথাটা বললাম এটা খুব সহজভাবে বললাম। দেখুন, অটিজমের মেন লোক হচ্ছে কিন্তু মা বাবা, অটিজমের মেন লোক হচ্ছে বাড়ির লোক যারা ওর আশপাশে থাকে, কারণ ওর একটা সামাজিক সমস্যা আছে, সেটা আমরা মেনে নিচ্ছি যে অটিজমের একটা প্রধান সামাজিক সমস্যা। তো কোনো একজন স্পিচ থেরাপিস্টের কাছে, কোনো একজন স্পেশাল এডুকেটরের কাছে, কোনো সাইকোলজিস্টের কাছে, কোনো অকুপেশনাল থেরাপিস্টের কাছে ও যাবে, গিয়ে গড়গড় করে কথা বলে দেবে আর সব কাজ করে দেবে, সেটা তো একটা আনএক্সপেক্টেড মানে মানে একটা সিচুয়েশন হতেই পারে না। ও তো অলরেডি ও মা ছাড়া অন্য কারো বাবার কোলেই ও ভালো করে যাচ্ছে, আর ও বলছে তো লোকের সাথে ও কথা বলবে, রিঅ্যাক্ট করবে, ইন্টারঅ্যাক্ট, সেটা করবে না। তো আমি যেখান থেকে প্রশ্নটা উঠলো সেটা হচ্ছে যে কখন আমরা আর্লি আইডেন্টিফিকেশন লিডস টু আর্লি ইন্টারভেনশন। ইয়েস, হ্যাঁ, তো এই যে কনসেপ্টটা আমাদের কাছে যখন আসে নরমালি, অনেক বাচ্চা আসে আর্লি আসে 2.5-3 বছরে চলে আসে, অনেক বাচ্চা আসে 5, 6, 7 ইয়ার্স, ইভেন আমি তো 11 বছরের বাচ্চাকেও দেখি। তো মারা প্রথম দিন এসে মা বাবারা প্রথম দিন এসে এই প্রশ্নটাই করে কি আমাদের কি খুব লেট হয়ে গেছে, ওর কি স্পিচ আসবে,
এই যে এই কনসেপ্টটা, এটা আপনি কি করে এক্সপ্লেন করেন? মানে এই সময় তো খুব হার্শ হওয়া চলবে না। আপনি ফার্স্টের যে ডিজিট, সেখানেই তো আপনি পারেন না বলতে যে না স্পিচ আসবে না। ব্রেক ইভেন ব্যাপারটা তো আর্লি যখন আসে বাচ্চা তখন তো হওয়া সম্ভব না। 2 বছরের একটা বাচ্চাকে তো অটিজম ডায়াগনোসিস করা যায় না। 2 বছরের একটা বাচ্চার প্রাথমিক কর্তব্য হচ্ছে কতগুলো ধাপ পেরিয়ে আসা। প্রথম কাজ, ওনার যে পেডিয়াট্রিশিয়ান যে বাচ্চাটিকে ছোট থেকে দেখেছেন, তিনি ব্যাপারটা সম্পর্কে অবহিত হওয়া। তিনি নিজে এনচ্যাট করতে পারেন অথবা কোনো সাইকোলজিস্টের কাছে পাঠাতে পারেন, একটা এনচ্যাট টেস্ট করা হলো। ওকে, একটা রিস্ক ফর অটিজম বেরোলো। ডিপেন্ডিং অ্যাপন দ্য মানে ফিচার্স, উনি বললেন যে মডারেট রিস্ক, মাইল্ড রিস্ক, সিভিয়ার রিস্ক ফর অটিজম এটসেট্রা এটসেট্রা। এলো, আচ্ছা সেই টেস্ট হলো, সেখান থেকে মা বাবার কোথাও একটা জানা শুরু হলো, অ্যাওয়ারনেস শুরু হলো যে আচ্ছা তাহলে এই হচ্ছে সমস্যা। এরপর সে এলো একজন স্পিচ থেরাপিস্টের কাছে বা অবস্থা বুঝে একজন আমি এখানেই আসছি। আমার যে তার পরের কোশ্চেনটা হচ্ছে এটাই যে সাপোজ আপনার এরকম হলো, আপনি আপনার ফ্যামিলি ডক্টরের কাছে গেলেন বা পিডিয়াট্রিশিয়ানের কাছে গেলেন। এবার সেকেন্ড ধাপটা কি? অনেক পেডিয়াট্রিশিয়ান এরকমও বলে যে ওয়েট করে যান, বলবে কখন। আমি এরকমও শুনেছি যে পেডিয়াট্রিশিয়ান যিনি, উনি বলেছিলেন ওয়েট করে যেতে। কিছু বাদে যখন আমি আবার গেছি, গিয়ে বলছি যে ডাক্তারবাবু আমার তো বাচ্চা এখনো কথা বলছে না, তখন আমাদেরকে রেফার করা হলো। তো অটোমেটিক্যালি সেখানে একটা টাইম গ্যাপ ক্রিয়েট শুরু হচ্ছে। ঠিক আছে, মানে পেডিয়াট্রিশিয়ান আমরা আমাদের এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পটা, মানে অ্যাওয়ারনেস এই যে প্রোগ্রামগুলো, এগুলোতে মানে যারা যে ডাক্তাররা এটা সম্পর্কে মানে যাদের ধারণা আছে, তাদের রেফারেল ধারণা খুব স্বচ্ছ। হ্যাঁ, কিছু ঘটনা এরকম ঘটে, বিক্ষিপ্ত ঘটনা, যেটা সম্পর্কে আলোচনা না করাই ভালো। তবে আমার মনে হয় মোস্টলি এখন কিন্তু সবাই খুব অ্যাওয়ার হয়ে গেছেন, সবাই সচেতন হয়ে গেছেন। এবং ইভেন যদি ডাক্তাররাও না পাঠায়, মা বাবারাই চলে আসে। ঠিক আছে, মানে সবাই যথেষ্ট পাঠায়। আমার এখন মনে হয় না যে ঠিক আছে, মা বাবা এখন গুগলের যুগ, মা বাবাদের উপর নিজেদের বাচ্চা সম্পর্কে ধারণা হতে হবে। এবং সমস্ত ডাক্তারই মোস্টলি 95% ডাক্তার কিন্তু এখন ঠিক সময়ে রেফার করেন। হ্যাঁ, কিছু আছে আমার মনে হয় তারাও আস্তে আস্তে সময়ের সাথে সচেতন হবে। আর ফ্যামিলিও আছে, মানে দাদু দিদা, এদেরও একটা কনসেপ্ট আছে যে বলবে কথা বলবে। এইটা আমার বলার আছে, এই যে একটা কনসেপ্ট না, ওর বাবা কিন্তু 3 বছরে কথা বলেছে, আচ্ছা ওর মা কিন্তু 5 বছরে কথা বলেছিল। এইটা কিন্তু দিস ইজ নট ডান। এই পয়েন্টটা আমাদের কাছে একটা, মানে আপনি যদি একটু সময় দেন, একটা কোশ্চেন এসেছে। হ্যাঁ, কোশ্চেনটা হ্যাঁ ঠিক আছে। তো হ্যাঁ ম্যাডাম, স্পিচ আর কমিউনিকেশন নিয়ে আমাদের অনেক কনফিউশন রয়েছে। যদি একটু ক্লিয়ার করেন, যদি কিছু ক্ষেত্রে স্পিচ না আসে তাহলে কি বাচ্চা কমিউনিকেশন শিখতে পারে? হ্যাঁ, কেন করতে পারে? দেখুন, আলটিমেট পয়েন্ট ইজ সোশ্যাল স্কিল। সোশ্যাল স্কিলের একটা ছোট পার্ট হচ্ছে কমিউনিকেশন, কমিউনিকেশনের একটা ছোট পার্ট হচ্ছে স্পিচ। তো কমিউনিকেশন মানে বড় একটা কথা, কমিউনিকেশন না অনেক কিছু। ওই যে বললাম, আমি কিভাবে আপনার দিকে তাকাই, কিভাবে আমি বসি, আমি হাত কিভাবে রাখি, আমি কি জামা পরি, এগুলো সব কিছু না কোথাও একটা সোশ্যাল একটা কমিউনিকেশন আছে। তো কমিউনিকেশন আর স্পিচ দুটো আলাদা কথা। কমিউনিকেশন সাথে স্পিচ ইজ মানে ওরাল ল্যাঙ্গুয়েজ মোস্টলি। হ্যাঁ, খুব সোজাভাবে বললে মুখের ভাষা হচ্ছে স্পিচ। তো সেটা একটা আলাদা কথা। কিন্তু কমিউনিকেশন কিন্তু জেস্চারও হতে পারে, সেটা পয়েন্টিংও হতে পারে, সেটা সাইন ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেটা কার্ড দেখিয়েও হতে পারে, সেটা পিকচার কমিউনিকেশনও হতে পারে, অনেক গোছের কমিউনিকেশন হতে পারে।
সেগুলোর নির্দিষ্ট প্রোগ্রামের উপর দিয়ে বাচ্চাদেরকে নিয়ে যেতে হবে। প্রথমে বাচ্চাটিকে অ্যাসেস করতে হবে যে ওর কি ধরনের কমিউনিকেশন ইউজ করা উচিত, এবং এনি টাইপ অফ কমিউনিকেশন ইজ গুড কমিউনিকেশন। বাচ্চা যদি কোনোভাবে কমিউনিকেট করে, সেটা পয়েন্ট করে, জেস্চার করে, সেটা মেনে নেওয়া হচ্ছে মা বাবার প্রথম কাজ। যিনি দেখছেন ওকে, তার প্রথম কাজ। দয়া করে ফোর্স না করা কথা বলতে, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় ধাপ হচ্ছে বাচ্চাটির অবস্থা অনুযায়ী, ওর কম্প্রিহেনশন লেভেল অনুযায়ী আমাদের একটা কমিউনিকেশন স্ট্র্যাটেজি তৈরি করা, এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী ওকে ধাপে ধাপে ওপর দিকে তুলে নেওয়া। 9 মাস, মাত্র 9 মাস মেন্টাল এজের উপরে যদি কারোর মেন্টাল এজ হয়, তার ক্ষেত্রে কিন্তু পিকচার কমিউনিকেশন ইউজ করা সম্ভব, অর এনি অল্টারনেটিভ কমিউনিকেশন AAC ইউজ করা সম্ভব। অতএব অটিজমে AAC খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যদি স্পিচ না আসে, অলওয়েজ গো ফর ডিফারেন্ট মোড অফ কমিউনিকেশন। এবার এগুলো খুব মানে কমপ্লিকেটেড প্রশ্ন। কতদিন অবধি ওয়েট করবো স্পিচে? প্রথমেই কি AAC স্টার্ট করবো? করতেই পারে। AAC এর সাথে মুখের কথা বলার কোনো সম্পর্ক নেই। AAC অগমেন্ট করবে। Yes. AAC is going to help speech. বাড়াবে সব মানে সময়। এর মানে এই নয় যে আপনি AAC শুরু করছেন বলে বাচ্চা স্পিচ ইউজ করবে না, এটা কিন্তু নরমালি নয়। তো AAC ইজ অ্যান এডার, মানে ইটস আ হেল্প করার একটা মানে মেথড বলা যেতেই পারে। আর একটা বলবো ছোট্ট কথা, যে কমিউনিকেশন ইজ দ্য ভাস্ট থিং। মানে আমরা এটা আমাদের কলেজ লাইফে বা আমাদের আছে এটা, যে আমরা আঁকতাম কমিউনিকেশন ইজ দ্য ভাস্ট থিং, দ্য বিগ সার্কেল। ওর হাফ ছিল আমাদের ল্যাঙ্গুয়েজ, তারও হাফ, মানে ইট ইউজ টু বি দ্য 1/3 অফ দ্য সার্কেল ওয়াজ স্পিচ। তো আমরা মানে আমাদের কাছে মা বাবারা এসে এটাই বলে যে স্পিচ চাই, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে হোয়াট ম্যাটার্স ইজ কমিউনিকেশন। মানে বাচ্চাটি কমিউনিকেট বা মেসেজটা কনভে করতে পারছে কিনা, দ্যাটস হোয়াট ম্যাটার্স। এবং আমি মানে কোট আনকোট খুব মানে একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের প্রাইমারি কর্তব্য হচ্ছে বাচ্চাটির কমিউনিকেশনের উপর কাজ করা। ইটস নট যে বাচ্চাটিকে বসিয়ে কথা বলানো। কারণ আমি আগেই বলেছি, মানে আমি অনেক কমপ্লেন পাই। আমি মানে খুব কমপ্লিকেটেড কথা আজকে বলছি না, প্রচুর জায়গায় আমি শুনি এটা হয়। আমাকে না বাইরে বসিয়ে দেয়, ওকে ভিতরে নিয়ে যায়, বাচ্চাটা আমার 40 মিনিট ধরে টানা কাঁদে, আর ওকে বলো বল, বলো আম। 40 মিনিট পরে বাচ্চা যখন বেরিয়ে আসে, বাচ্চা বিধ্বস্ত, বাচ্চার মাও বিধ্বস্ত যে বাচ্চাটি 40 মিনিট ধরে কেঁদেছে। কোনো মা বাবা সেটা ভালোবাসে না। এবার দিনের পর দিন করতে করতে বাচ্চার একটা অদ্ভুত ফোবিয়া তৈরি হলো, লোকের উপর যেটুকু সোশ্যাল স্কিল ছিল সেটুকু কমে গেল। এটা কিন্তু স্পিচ থেরাপি নয়, এটা স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের কর্তব্য নয়। এবং মানে যাকে আপনি কনসাল্ট করছেন, এটা বুঝতে হবে। হ্যাঁ, মা বাবাকে আমি বুঝতে এখানে হবে। একটা ছোট্ট কথা, মানে আজকাল আমি এটা খুব ইউজ করছি, যে স্পিচ আমরা কখন ইউজ করি? যখন মন ভালো থাকে, তাই না? যদি মন খারাপ থাকে আমাদের, আমরা কিন্তু নর্মালি কথা বলতে চাই না। তো যদি এটা আমরা আমাদের দিকেও মানে আমাদেরকে নিয়েও ভাবি, যে যদি বাচ্চা ফোবিক হয়ে যায় বা স্কেয়ার্ড হয়ে যায়, তাহলে কিন্তু স্পিচ আসার চান্স অটোমেটিক্যালি কমে যায়। তো এখানে এই জিনিসটা বোঝাতে হবে যে ইট শুড বি আ প্লেফুল অ্যাক্টিভিটি। বাচ্চা শেখে খেলা দিয়ে। তো যত আপনি ওকে ফোর্সফুল সিটিং বা এইসব দিকে না গিয়ে যদি কমিউনিকেশন ব্যাপারটা আপনি একটু প্লেফুলি শেখাতে পারেন, তো এটা আই থিঙ্ক এর এফেক্টিভিটি অনেকটা হাই হয়। আমাদের আর একটা প্রশ্ন এসছে মনে হয়, হ্যাঁ, আর একটা কোয়েশ্চেন এসছে। আচ্ছা, তো কথাটা হচ্ছে যে আমাদের যদি হলো এরকম, তো তাহলে আমরা কার কাছে যাব? হ্যাঁ। মানে আমাদের প্ল্যান কি হওয়া উচিত? দেখুন, ইটস এ পিরামিড লাইক স্ট্রাকচার, বুঝছেন? মানে শুরুতেই অবশ্যই আপনার পেডিয়াট্রিশিয়ান বা কোনো ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান, তিনি ব্যাপারটাকে হ্যান্ডেল করবেন। তো উনি ব্যাপারটাকে জাজ করলেন, এটা হচ্ছে ওনার প্রথম কাজ। এবং বাচ্চার অবস্থা অনুযায়ী দেখে উনি একটা নির্দিষ্ট লোকের কাছে পাঠাবেন। দেখুন, মানে প্রুভেন ট্রিটমেন্ট কিন্তু অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি অ্যান্ড স্পেশাল এডুকেশন, এবং তিনটে আলাদা আলাদা এরিয়ায় কাজ করে।
কেউ কারোর কাজ করতে পারে না, এবং যিনি ডাক্তার, যিনি ডিসাইড করছেন, যিনি লিডার, তিনি বাচ্চাটিকে দেখে ডিসাইড করবেন যে ওর কার কাছে এখন এই মুহূর্তে যাওয়া উচিত। দেখলো যে ওর মানে সোশ্যাল কানেকশন নেই, কারোর ইচ্ছায় কাজ করছে না, অনেক সেন্সরি ইস্যু, অনেক হাত দাঁড়াচ্ছে, পা উঁচু করে হাঁটছে, উপর দিকে চড়ে যাচ্ছে, হ্যাঁ একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছে উনি রেফার করতেই পারেন। আচ্ছা, 2 নম্বর ক্ষেত্রে দেখলেন এসব একটু কম করছে, কিন্তু ওরা কথা বুঝতে পারছে না, চোখের দিকে তাকিয়ে আছে, কথা বুঝতে পারছে না, সেক্ষেত্রে প্রথমে একজন স্পিচ থেরাপিস্টের কাছে পাঠাতেই পারেন। তো এবং দেখলেন যে কথাও বলছে, বেশ বসেও থাকতে পারে, কিন্তু একাডেমিক্যালি খুব স্ট্রং না, কিছু মানে পরের যে ধাপটা, তখন একজন স্পেশাল এডুকেটরের কাছেও পাঠাতে পারে। তাহলে এই 3 জনকে নিয়েই কিন্তু ব্যাপারটা জড়িয়ে, হ্যাঁ 3টে লেয়ারে কাজ করেন। অকুপেশনাল থেরাপির লোকেরা কাজ করেন মোস্টলি মোটর স্কিলস, সেন্সরি ইস্যু, সেন্সরি প্রসেসিং, এই ব্যাপারটা নিয়ে। স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট কাজ করেন এখানে কমিউনিকেশন, কম্প্রিহেনশন এই এরিয়াতে। স্পেশাল এডুকেটরস মোস্টলি কাজ করেন মোস্টলি একাডেমিক্সে, এবং একটা ওভারঅল ইমপ্রুভমেন্টের দিকে বাচ্চার নজর দেন স্পেশাল এডুকেটর। হ্যাঁ, স্পেশাল এডুকেশনের মধ্যে কিন্তু ইট ইজ অ্যান ওভারল্যাপিং ফিচার। যে কোনো প্রফেশনে একটু এদিক ওদিক ওভারল্যাপ হবে, এবং সেটা খুব স্বাভাবিক, মানে ইটস ইম্পসিবল। একজন অকুপেশনাল থেরাপিস্ট তো বলতে পারে না যে তুমি বলটা এনো না, করতে পারে না, বলবেন মুখে বলটা আনো, তখন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের এরিয়া হয়ে গেল। এবার অনেক সময় কিছু অনুমোটর কোঅর্ডিনেশনের কাজ হয়, কিছু সেন্সরিতে কাজ হয়, তো সেটা অকুপেশনাল থেরাপির কাজ হয়, কারণ যেটা স্পিচ থেরাপিস্ট করছেন। স্পেশাল এডুকেটরের কিছু কাজ হয় যেগুলো ভিজুয়াল অ্যাক্টিভিটি, অটিজমের বাচ্চারা ভিজুয়াল অ্যাক্টিভিটি ভালো করে, ন্যাচারালি ওরাও কিছু করেন, স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টরাও কিছু করে, অকুপেশনাল থেরাপিস্টরাও করে, শর্টিং করে। তো ইটস এন ওভারল্যাপিং ফিল্ড, সবাই সবার কিছু নেই, multidisciplinary team approach. এক্স্যাক্টলি, And we need to work together. এক্স্যাক্টলি একসাথে কাজ করতে হবে, একসাথে কাজ করতে হবে, এটার দরকার নেই, ওটার দরকার নেই, এরকম কিছু নেই। বুঝতে পেরেছেন? যারা এটা বলছে উনি ভুল বলছেন। I think questions. আপনি যদি কোয়েশ্চেনটা বলেন। হ্যাঁ, তো ওনার প্রশ্ন হচ্ছে আফটার ডায়াগনোসিস পেরেন্টসদের বলে যে এতগুলো থেরাপি একসাথে শুরু করা খুব মুশকিল, সব থেরাপি কি একসাথে শুরু করতে হবে? স্পিচ, অকুপেশন থেরাপি এবং স্পেশাল এডুকেশন। তো এটার উত্তরটা আমি এই মাত্র বলেছি। দেখুন, যিনি আপনার প্রাইমারি কনসালটেন্ট, যাকে আপনি দেখিয়েছেন, আপনার পেডিয়াট্রিশিয়ান বা একজন পেডিয়াট্রিক সাইকিয়াট্রিস্ট বা একজন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান, উনি ব্যাপারটাকে উনি বিচার করবেন যে এই বাচ্চাটির এই মুহূর্তে কোন জিনিসটা সবচেয়ে বেশি দরকার। এবং মিথ্যা কথা বলার আর একটা কথা অস্বীকার করার উপায় নেই। অ্যাজ এ প্যারেন্ট অবশ্যই আপনার অধিকার আছে এই ব্যাপারটাকে জাজ করার, বোঝার। এবং দেখুন, আমরা তো একসাথে ভারতবর্ষের বুকে যেখানে সবকিছু পেড সার্ভিস, একমাত্র সরকারি হাসপাতালগুলো ছাড়া, আমরা সবাই কিন্তু ফোর্স করতে পারি না যে এটা করতেই হবে, এটা করতেই হবে। ফাইন্যান্সিয়াল বার্ডেন হয়ে যায়, একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন আছে, আর একটা হিউজ বার্ডেন। এবং এটা অস্বীকার করার উপায় নেই, মানে এটা আমাদেরকে এটা মাথায় কোথাও একটা রাখতে হবে। হ্যাঁ, করা উচিত অবশ্যই, কিন্তু সব বাচ্চার অবস্থা অনুযায়ী, কোন বাচ্চার দেখা যাচ্ছে যে সিটিং হ্যাবিট ভালো, কাজ করে কিন্তু কথা বুঝতে পারে না, হ্যাঁ স্পিচ থেরাপির উপর প্রাধান্য দেওয়া উচিত। কোন বাচ্চার সিটিং হ্যাবিট খুব খারাপ, মানে সোশ্যাল কানেকশন কিচ্ছু নেই, কিছু অসম্ভব কথা শোনানো। আই ফিল ওটি এন্ড স্পেশাল এডুকেশন একসাথে শুরু করা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তখন কিন্তু ওই এরিয়াটাতে একটু বেশি কাজ করা উচিত। এবং যিনি স্পিচ থেরাপিস্ট বা অকুপেশনাল থেরাপিস্ট বা স্পেশাল এডুকেটর, তাকেও না অনেস্ট হতে হবে এটা নিয়ে, যে এই মুহূর্তে এই বাচ্চাটির এটা অবস্থা, তো আমি কিন্তু লিড রোলে থাকবো না, ওনারা লিড রোলে থাকবেন, আমি আছি, কিন্তু আই উইল বি স্লো আফটার দেম। এটা কিন্তু যিনি দেখছেন তারও এটা কর্তব্য। মা বাবারা যে বুঝতে পারবেন না সেটাই তো স্বাভাবিক, কারণ এইটা নিয়ে যে পড়াশোনাটা সেটা তো এই লোকগুলো করে এসেছে। তো ন্যাচারালি তাদেরকে এইটুকু সততা, এইটুকু অনেস্টি দেখাতে হবে যে
I have done my part. হ্যাঁ। এবার I need to shift my chair. ইয়েস, এই কনসেপ্টটা খুব দরকার। খুব দরকার। মানে আমি 6 মাস ধরে স্পিচ থেরাপি করেই যাচ্ছি আর কোথাও পাঠাচ্ছি না। অলসো ইন আ ফিয়ার যে আমি যদি অমুকের কাছে পাঠাই, অমুক কি করবে, অন্য কোথাও পাঠিয়ে দেবে ফর স্পিচ থেরাপি। মানে আজকাল এগুলো খুব হচ্ছে। এনিওয়েজ, তো এই জিনিসগুলোকেও আমাদের মাথায় রাখতে হবে যে when we see যে বাচ্চাটির কমিউনিকেশন হ্যাজ বিন ইনক্রিজ, এবার আমরা আস্তে আস্তে এডুকেশনের ফোকাস করতে পারি। তো না, আমাদের স্পিচ থেরাপিস্ট জীবনে থাকবে, স্পিচ থেরাপি তো থাকবে, কিন্তু মানে মেইন হয় থাকবে, ডমিনেন্সিটা আমরা আমরা সরিয়ে দিলাম একদম। ওই দিকে নিয়ে গেলাম। একদম। এটা বুঝতে হবে। হ্যাঁ, এবার আমি কিছু ফিচারে আসি আস্তে আস্তে। ইকুয়াল এরিয়াটা মানে কি? মানে আপনার মানে আপনি এটা মা বাবাকে কি করে বোঝাবেন? কথা তো বলে কিন্তু কোয়েশ্চেনের আনসার দেয় না, কোয়েশ্চেন রিপিট করে যাচ্ছে। মানে ইট ইজ ফর মি অলসো আ ভেরি হার্ড নাট টু ক্র্যাক। ইকুয়াল এরিয়ার অনেক ধরন হয়, কিন্তু কিছু কিছু ফিচার এরকম হয় যে আপনি মানতে পারবেন না। ইকোলেরিয়া অটিজমের একটা পার্ট। ইকোলেরিয়াকে একদম বন্ধ করে দেবো যদি ক্লাসিক অটিজম থাকে সেটাতে বলবো, কিন্তু মোস্টলি আমি যেটা দেখি ইকোলেরিয়া জাজ করাও কিন্তু ঠিক ততটাই করি, কোনটা যে ইকোলেরিয়া আর কোনটা যে বেচারা বুঝতে পারছে না বলে রিপিট করছে, এইটা বুঝতে পারাটা হচ্ছে প্রথম কর্তব্য। এই যে আমি বললাম, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি মোস্টলি যেটা দেখি, হ্যাঁ, এই যে 2 বছর অবধি বাচ্চাদের খুব টিভি মোবাইল দেখানো হলো, দিয়ে বাচ্চাগুলো কথা বুঝতে পারে না, কিন্তু কথা বলানো কিন্তু খুব সোজা, কারণ এমনি সোশ্যাল স্কিল তো নর্মাল। তো মা বাবা কানের কাছে বলো বলে বাবা শুরু করলো, সে বাবা 2 দিন বাদে আরো কথা বলতে শুরু করছে, এবং তার কিন্তু বোঝাটা বাড়ছে না সেই অনুযায়ী, কিন্তু লোকে কিন্তু কথা ওকে ফিট করে যাচ্ছে মুখস্থ করানো। আমার ছেলে না এবিসিডি সব বলতে পারে, 1 থেকে 10 বলতে পারে, রাইমস বলতে পারে। ওগুলো কথা নয়, ইটস নাথিং অ্যাকচুয়ালি। ওই আতা গাছের পরে তোতা পাখি হবে, তো ওটা রোড মেমোরিতে, ওটা মোটেও কথা নয়। ওর ইন্টেলিজেন্স নরমাল, ও তো শিখবেই ওই জিনিসগুলো, কিন্তু ও কথা বুঝতে পারে না। এই বাচ্চাটি যখন 2.5 বছর বয়স হয়ে গেছে, ছেলে স্কুলে গেছে, কিন্তু কথা তো বুঝতে পারে না। ওকে যে শুধু তোমার নাম কি বলছে, তোমার নাম, কারণ ও তো রিপিট করে এসছে এতদিন ধরে কথা। তুমি কি দিয়ে ভাত খেয়েছো, কি দিয়ে ভাত খেয়েছো। তো এর বোঝার একটা প্রধান উপায় হচ্ছে ওকে যখন ভিজুয়ালি আপনি এটা দেখাবেন না এটা কি, ও সুন্দর বলে দেবে পেন, কিন্তু যে মুহূর্তে বলবেন কি দিয়ে লিখি বাবা, আর বলতে পারবে না। এটা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের প্রধান একটা অস্ত্র। এবার অটিজমে যেটা হয়, অটিজমে কোনো কথা না বাচ্চার ভালো লাগে, ওটাও বারবার বলে যাবে। হ্যাঁ, ওর মা ওকে বললো বাইরে যাবো, ওর সঙ্গে বাইরে যাবো, বাইরে যাবো, বাইরে যাবো, বাইরে যাবো, বাইরে যাবো, বাইরে যাবো। এটা একটা অন্য জিনিস। আর এটা ইকুয়াল এরিয়া নয় বলছে। হ্যাঁ, ওটা কিন্তু ইকুয়াল এরিয়া নয়, এটা হচ্ছে রিপিটেটিভ বিহেভিয়ার। এটা রিপিটেটিভ বিহেভিয়ার, এটা একটা অন্য জিনিস, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর কথা বুঝতে না পেরে রিপিট, ওটা একটা আবার অন্য জিনিস। তো ব্যাপারটা খুব খুব সূক্ষ্ম, অত সহজ না। তো আমার মনে হয় যে একজন প্রফেশনালকে এটা দায়িত্ব দেওয়া উচিত টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু ক্র্যাক দিস কাইন্ড অফ কেসেস। তো তারা নিশ্চয়ই এই ব্যাপারটা বুঝে সেই অনুযায়ী হেল্প করবে। এখান থেকে আমি আরেকটা জায়গায় একটু এরিয়া এক্সপ্লোর করতে চাই, সেটা হচ্ছে এই ওরোমোটর এক্সারসাইজ। সব বাচ্চাদেরকে কি ওরোমোটর এক্সারসাইজ করানো উচিত? ইয়েস অর নো? ওরোমোটর এক্সারসাইজ, হ্যাঁ, এটাও আজকাল হয়েছে। তো বলছি, বিতর্কিত মন্তব্য দয়া করবেন, আমার নিজস্ব একদম চিন্তা ভাবনা। আমি না আজকাল কিছু লোককে দেখি, বাচ্চা গেলেই প্রথম কাজ হচ্ছে মুখের এক্সারসাইজ। মানে তার উইকনেস থাকুক, তার ড্রোলিং না থাক, অন্য কিছু থাক, একদম ওরোমোটর এক্সারসাইজ। তো মোস্টলি ব্যাপারটা কি, এটা না একটা আইওয়াশ, সবসময় ওরোমোটর এক্সারসাইজ লাগে না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে লাগে, কেন লাগবে না? সত্যিকারের যাদের মোটর প্রবলেম আছে তাদের ওরোমোটর এক্সারসাইজ লাগে। তো কিন্তু যাদের এটা, সেই প্রফেশনাল ঠিক করে, দেখেন তার মাসেলের কন্ডিশন কিরকম, টোন কিরকম, হ্যাঁ, মুভমেন্ট কিরকম, অ্যাসেসমেন্ট করেন, সেই অনুযায়ী যদি কারো থাকে অসুবিধা, নিশ্চয়ই এক্সারসাইজ দরকার। কিন্তু যার কথা বুঝতে অসুবিধা, যাকে টিভি মোবাইল দেখিয়ে বাচ্চাটির কোনোভাবে কথা বুঝতে অসুবিধা, সে বসছে না এক জায়গায়, তাকে কেন ওরোমোটর এক্সারসাইজ করবে, এটার উত্তর আমার জানা নেই। আমার পার্সোনালি মনে হয় এটা বোধহয় একটা আইওয়াশ,
যে মা বাবাকে বোঝানো যে উই আর কিছু ডুইং হচ্ছে। সামথিং, We are doing হ্যাঁ something. উই আর ডুইং সামথিং। অ্যান্ড মানে বাড়ির লোকেরও না খুব মনে হয় যতক্ষণ না থেরাপিস্ট হাতটা দিয়ে কিছু একটা মারাত্মক করছেন ততক্ষণ না স্পিচ থেরাপি ব্যাপারটা কি, হচ্ছে না। হ্যাঁ থেরাপি ব্যাপারটা কি, কই কই কিছু তো হচ্ছে না। মানে ফিজিওথেরাপির সাথে স্পিচ থেরাপির যে একখানা মানে ওই ওই মাথায় যেটা কানেকশন, হ্যাঁ ওই একটা ভেবে হচ্ছে কি নাই কি না। স্পিচ থেরাপি ব্যাপারটা একদম অন্যরকম। কেমন, হ্যাঁ এটা তো এখানের কাজ, সবসময় এক্সারসাইজ লাগে না, এবং নির্দিষ্ট কেসে যেগুলোতে এক্সারসাইজ লাগে নির্দিষ্ট সময়ে যখন এক্সারসাইজ লাগে তখন এক্সারসাইজ করা উচিত। কিন্তু সব সময় এটা মা বাবাকে বুঝতে হবে যে যদি না খুব উইকনেস থাকে, যদি না তেমন সমস্যা থাকে, তাহলে কিন্তু এক্সারসাইজটার দরকার নেই, এটা কিন্তু টাইম ওয়েস্ট হচ্ছে। এটা আপনাদেরকে নিজেদেরকে বুঝতে হবে, সেকেন্ড ওপিনিয়ন নিতে হবে, সর্বোপরি একজন সৎ মানুষের সাথে কথা বলতে হবে, which will be good for the child। আচ্ছা, তো এবার আমরা আসছি আমাদের অলমোস্ট শেষের দিকে, তো আমরা একটু ট্রিটমেন্টের দিকে আসছি। তো স্পিচ থেরাপি সপ্তাহে মাসে মানে ফ্রিকোয়েন্সি অফ স্পিচ থেরাপি কিরকম হওয়া উচিত? ডিপেন্ডস, এক একজন এক এক রকম প্র্যাকটিস করেন, হ্যাঁ এক এক রকম তার মানে তার প্ল্যান হয়, ট্রিটমেন্ট প্ল্যান এক একজন এক এক রকম বানায়। আমি আমি পার্সোনালি প্রেফার করি 2 সপ্তাহ অন্তর একবার দিই, মানে ওয়ান্স ইন 14 ডেজ। once in 14 days, এটা আমি প্রেফার করি পার্সোনালি। হ্যাঁ কিন্তু এরকম বেশ কিছু বাচ্চা আছে, বেশ কিছু মানে অবস্থা আছে যখন আমি 1 সপ্তাহ অন্তরও ডাকি। সেটার অনেকগুলো কারণ থাকে, অ্যাডাপ্টেশন, হ্যাঁ পুর হোম ট্রেনিং, হ্যাঁ সামহাউ মা বাবারও একটা আমার কাছে কোথাও পেয়ে যে করালে ভালো, এটসেট্রা এটসেট্রা। কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি নিজে প্রেফার করি 2 সপ্তাহ অন্তর, মানে আমার যত পেশেন্ট আপনি এখানে ইফ ইউ আস্ক, মোস্টলি আমি 2 সপ্তাহ 3 সপ্তাহ কখনো কখনো একটু ভালো দিকে যখন যাচ্ছে 3 সপ্তাহ পরেও ডাকি, কারণ আমার মনে হয় এই ট্রিটমেন্টটা খুব হোম ট্রেনিং প্রোগ্রাম বেসড হওয়া উচিত। মানে মা বাবাকে ব্যাপারটা বুঝতে হবে, ও যত ভালো আমার থেকে ক্যাচ করবে তার চেয়ে 10 গুণ বেশি ওর মা বাবার থেকে ক্যাচ করবে। তো ওয়াই শুড আই ওয়েস্ট টাইম? যখন আমার সাথে কানেকশন তৈরি হবে, হ্যাঁ আমরা নিশ্চয়ই কাজ করি, কিন্তু অ্যাটলিস্ট ইনিশিয়াল ডেজে তখন কিন্তু একটা বাড়ির লোকের খুব দায়িত্ব থাকে, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। আচ্ছা, এবার আমরা আসি একটু, আমরা তো বাচ্চাদের নিয়ে অনেক কথা বললাম, এবার আমরা একটু আসি অ্যাডাল্ট অটিজম নিয়ে। এই এই এরিয়াটাও কিন্তু খুব কম এক্সপ্লোর হয়, কারণ আমার কাছে এসে এরকমও অনেক কোয়েশ্চেন আমি শুনি যে অটিজম সেরে যাবে তো, মানে এই যে অটিজম নামটা শুনে বাবা মারা ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়, তো এই জিনিসটা বা রোগটা সেরে যাবে তো, এটা নিয়ে আপনার মানে অ্যাডাল্ট অটিজমের এই কনসেপ্টটা কি আপনার কাছে? অ্যাডাল্ট অটিজম, হ্যাঁ মানে একটি অটিজম আছে, আমার একটি বাচ্চা যে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ মানলাম অ্যাডাল্ট অটিজম। তো এইখানে তো একটা বড় একটা কথা, মানে কত পরিমাণ তার সমস্যা যে সেরে যাবে শব্দটা তো অটিজমের ক্ষেত্রে যায় না, রোগ সেরে যাবে, এই এগুলো খুব মানে অটিজম ইজ মানে সেরে Clinical যাবে, কথাবার্তা। সেরে যাবে সম্ভব না। অটিজম একটা ফিচার, যে ফিচারটা থাকবে, মানে আমি কালো, এটা আমার সাথে থাকবে বাবা, মানে আমি মারাত্মক যতক্ষণ একদম রঙের ট্রিটমেন্ট করে অন্যরকম Melanin। করলাম, তো ততক্ষণ আমি আমি এরকমই দেখতে। তো অটিজম ওটা থাকবে, হ্যাঁ অটিজম কোনো রোগ নয়, ইটস নট আ রোগ, ইটস আ কন্ডিশন। ইয়েস। আমি আমার কাছে যারা আছে, আমি না খুব একটা কথা বলি যে কিছু জিনিস না মেনে নিতে হবে। ওই সর্বাঙ্গ সুন্দর করার ওই যে আমাদের সবসময় যে চেষ্টাটা, যদি একদম একদম ঠিক করে দেবো, না আমার মনে হয় আর নরমাল কি কোনো এরকম কোনো না। কথা হয়? হোয়াট ইজ নরমাল? নরমাল একটা বেল শেপেড কার্ভ, যে যে মানে যে এখানে আছে সেও নরমাল, যে একদম চূড়োতে সবার থেকে ভালো সেও নরমাল, আবার যে আরো মানে ভালো সেও নরমাল। তো পুরো বলা যায় না যে নরমাল ইজ এ বেল শেপেড কার্ভ, যার মধ্যে কিছু ফিচার আছে যেটা মোস্টলি 100 জনের মধ্যে 90টা মানুষ করে চলে। এবার একটা লোক একটু চোখের দিকে একটু কম তাকিয়ে কথা বললো, তার মানেই যে তার একদম মারাত্মক সমস্যা হয়ে গেল। এখানে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্টের কনসেপ্টটাও চলে আসে। ইন্ট্রোভার্ট ইজ মোর লেভেল স্ট্রং, ইন্ট্রোভার্ট অ্যান্ড এক্সট্রোভার্ট। আমি তো প্রচুর লোককে চিনি, আমারও অনেক বন্ধু আছে যে পার্টিতে না এক কোণে দাঁড়িয়ে থাকে, কিন্তু দারুণ মানে সে দারুণ সফল, মানে আমার থেকে তার অনেক বড় বাড়ি, অনেক বড় গাড়ি,
আর অনেক বেশি তার জায়গা জমি, সে অনেক বেশি সফল আমার দিক থেকে, কিন্তু সে কম কথা বলে। তার মানে এই নয় যে তার জীবন চলছে না। এবার অ্যাডাল্ট অটিজম যদি কারোর খুব সমস্যা থাকে, মডারেট অটিজম বড় হচ্ছে, অ্যাডাল্ট হয়েছে, এই 14-15 বছর বয়স থেকে প্রথম কাজ হচ্ছে অবভিয়াসলি এইসব অকুপেশন থেরাপি, স্পিচ থেরাপি, স্পেশাল এডুকেশন করা। একটু বয়সের পর থেকে স্পেশালাইজেশনটা কন্টিনিউ করতে করতে এমন একটা জায়গায় পৌঁছানো যে মোটামুটি তার নিজের দৈনন্দিন জীবনের কাজের জিনিসগুলো করতে পারে, নিজের জামা নিজে খুলতে পারে, নিজে ভাত খেতে পারে, নিজে ভাত নিতে পারে, নিজের পটি নিজে ক্লিন করতে পারে, নিজের জামা কাচতে পারে, নিজের জুতো পরতে পারে, নিজে মোজা পরতে পারে, নিজের বাড়ির জিনিস, নিজের দৈনন্দিন নিজেকে ঠিক রাখার জন্য যে কাজগুলো সেইগুলো সব করতে পারে। তারপরে ধাপ হচ্ছে যে ভোকেশনাল গাইডেন্স। বাচ্চাটি কি করবে ওই 14-15 বছর বয়স থেকে একটা এমন রাস্তা খোঁজা যেটা আমার বাচ্চাটি বড় হয়ে গিয়ে করবে। টাকা রোজগারের জন্য নয়, কিন্তু টাকা রোজগারটা ফ্যাক্টর না। টাকা রোজগার যখন, হ্যাঁ, প্যারেন্টদের অনেক দায়িত্ব থাকে, অনেক অনেক ব্যথা, অনেক মানে জিনিস মা বাবা সহ্য করে টাকা পয়সা জমিয়ে তার জন্য যাচ্ছেন, বিয়ে হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু একটি লোক যে ব্যস্ত থাকবে গোটা দিন, এই যে 10টার থেকে 4টে বা 5টা অবধি যে ব্যস্ত থাকবে, ব্যস্ততা সমস্ত সমস্যাকে কমিয়ে দেয়। একটি বাচ্চা যদি ব্যস্ত না থাকে, একটি লোক যদি ব্যস্ত না থাকে, প্রচুর সমস্যার মানে আবির্ভাব হবে। এবার এই 14-15 বছর বয়স থেকে মা বাবাকে বুঝতে হবে যে ওকে একটু ভোকেশনাল গাইডেন্স, ওর জন্য কোনটা দরকার সেটা যারা ওই কাজ করেন, ভোকেশনাল গাইড যারা করেন, তাদের নির্দিষ্ট কিছু প্রোটোকল আছে। ওর অবস্থা বুঝে, ওর সাইকোলজিক্যাল স্ট্যাটাস বুঝে, ওর বুদ্ধি বুঝে, ওর পছন্দ অপছন্দ বুঝে ওই রকম জিনিস কটা সিলেক্ট করতে হবে যেটা ও করতে পারে, এবং যত বড় হবে ওটাতেও মাস্টার হবে। এরকম এখন তো মানে এক্সিলেন্ট, আমারই শুনে ভালো লাগলো। ওকে, তো তাহলে আমরা অলমোস্ট কনক্লুশনের দিকে। তো বিফোর র্যাপিং আপ আমি একটা কথা বলবো যে কারুর যদি আপনাকে মানে আপনার কাছে আসার ইচ্ছে হয়, ইফ সামবডি ওয়ান্টস টু শো ইউ, তো তাহলে আপনাকে আমরা কোথায় কোথায় পেতে পারি? আমি ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে বসি, হ্যাঁ, মঙ্গলবার আর শুক্রবার ওখানে আমাকে আপনারা পাবেন। এছাড়া আমাকে আপনারা পাবেন সল্টলেকে এবং নিওয়ালিপুরে শাইন স্পিচ অ্যান্ড হিয়ারিং এ, এবং আমি বসি হাজরাতে মেন্টাল হেলথ ফাউন্ডেশনে, সেখানেও আমাকে পাবেন। আমাকে দেখানোর জন্য আপনারা একটা নাম্বার নোট করতে পারেন, 8620-828-418, 8620-828-418। এই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করবেন। আমার অ্যাভেলেবিলিটি অনুযায়ী ও আপনাকে নিশ্চয়ই সাহায্য করবে যত শীঘ্র আমার কাছে হাজির করা। এবং আমি মেদিনীপুর এবং আরামবাগেও যাই, মানে এটা আমার মানে চিরকালের ইয়ে ছিল যে শুধুমাত্র শহরের মানুষের জন্য নয়, মফস্বলের মানুষের জন্য, গ্রামের মানুষের জন্য, যারা আমার কাছে অব্দি আসতে পারে না, সেই জন্য কিছু করা। তো আমি মেদিনীপুরেও যাই, পশ্চিম মেদিনীপুরে মাসে 2বার আমি যাই, ওই একই নাম্বারে যোগাযোগ করতে হবে। এবং আমি আরামবাগেও যাই মাসে 2বার, সেখানেও ওই একই নাম্বারে যোগাযোগ করতে হবে। তো এই জায়গাগুলো আমি উপলব্ধ। তো আমাকে দেখাতে হলে আপনারা সেখানে আসুন। আপনি আপনার ব্যাপারে একটু বলুন। আমি যেহেতু এখন ফুল ফ্লেজেড করি না প্র্যাকটিস, তো আমি এখন শাইন স্পিচ অ্যান্ড হিয়ারিং এ বসি সল্টলেক, আর আমি কেয়ারিং মাইন্ডসে বসি সানডেতে। তো এইগুলোর অ্যাপয়েন্টমেন্ট নাম্বারগুলো সেপারেট। তো যদি আপনাদের কন্ট্যাক্ট করতে ইচ্ছে করে, আপনি আমাকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করবেন, আমি নাম্বারগুলো শেয়ার করব। আচ্ছা, তো আপনি কিছু যদি আমাদের ভিউয়ার্সদের জন্য বলতে চান? আমি একটা কথাই বলতে চাই, অন ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে 2nd of April। তো আমি যেখান থেকে শুরু করেছিলাম, আজকে আমরা এই লাইফটাকে খুব বেশি সায়েন্টিফিক করার চেষ্টা করিনি। হ্যাঁ, আমরা চেয়েছি যদি নর্মাল মানে সাধারণ মানুষ ব্যাপারটা শুনে আমাদের এই অটিজম এই শব্দটা সম্পর্কে একটু যদি ওনাদের সম্পর্কে আগ্রহ জাগায়।
আর একটা কথা আমি যাবার আগে বলে রাখি, বাসে, ট্রেনে, পাড়াতে যদি কোনো বাচ্চা, যদি কোনো মানে এরকম বাচ্চা থাকে যে একটু অন্যরকম বিহেভ করছে, তাকে এবং তার মা বাবাকে দয়া করে গুরু পুচকে দেখার এই যে অভ্যাসটা, এটা বন্ধ করা উচিত। এটা 1 নম্বর পয়েন্ট। ইনক্লুশন। ইনক্লুশন ইজ দ্য ওয়ার্ড। সোশ্যাল ইনক্লুশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দেম। যতক্ষণ না নিজের বাড়িতে কারো হচ্ছে ততক্ষণ ওরা এটা বুঝতে পারেন না, কিন্তু এটা খুব দরকার। আপনি মানে একটা অটিজমের মা বাবার যে মানে ব্যথা, মানে সেটা কিরকম সেটা কেউ চিন্তা মানে কল্পনাই করতে কেউ পারবে না। সামান্য একটা বাচ্চার জ্বর হলে একটা বাচ্চার মা বাবার যে অবস্থা হয়, সেখানে যখন অটিজম ডায়াগনোজ হয় না, তার যে যন্ত্রণা সেটা মানে অকল্পনীয়। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর আমি আমার কথার মধ্যে করেছি যে আমার ছেলে কিন্তু 5 বছরের কথা বলেছিল, ও বলবে সোশ্যাল ডিনায়াল, আমার ছেলে হতেই পারে না, হতেই পারে না। এই ব্যাপারটা দয়া করে বন্ধ করুন। আমার নাতি হতেই পারে না, আমি পিএইচডি, আমার নাতি, আমি ডাক্তার, হতেই পারে না। এই ব্যাপারটা বন্ধ করুন, এটা চলবে না। আর 3, ওর না মা শেখাতেই পারেনি ছোট থেকে, ওর মা কিছুই শেখালো না ছোট থেকে। কি যে করে আমার ছেলে, ওর মারই দোষ। আমি গোটা দিন অফিস করব, রোজগার করব, আবার ছেলেকে কথাও শেখাবো? হ্যাঁ শেখাবেন, ছেলে আপনার, একদম আপনার। শুধু মায়ের দায়িত্ব নয় কথা শেখানো, শুধু মানে ওর সাথে যে থাকছে তার দায়িত্ব না, ওটা আপনারও দায়িত্ব, পরিবারের প্রত্যেকের দায়িত্ব। তো দয়া করে যদি কারোর অটিজমের বাচ্চা আছে বাড়িতে, তার মাকে, তার বাবাকে একটু সাপোর্ট করুন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এইটুকুই আমার অটিজম অ্যাওয়ারনেস ডেতে বলা বক্তব্য। ধন্যবাদ, প্রচুর ধন্যবাদ। খুশি হব যদি এই কথা বিন্দু মাত্র কারো উপকারে লাগে। নমস্কার।